প্রশ্ন করেছে। আমি সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে দেশের অর্থনীতিকে চিন্তা করে ইন্টারন্যাশনাল যে গত 2 বছর যে আমাদের করোনার সময় আপনারা দেখেছেন আমরা অনেক প্যাকেজ কিন্তু আমরা থ্রো করেছিলাম। সেই প্যাকেজের আলোকে কিন্তু বিশ্বময় আপনি আশেপাশের দেশ সহ বিশ্বের ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু মোটামুটি আমরা কিন্তু একটা ভালো পর্যায়ে আছি। সেটা কিন্তু নির্ভর করছে গভর্নমেন্টের বিভিন্ন জাতীয় পদক্ষেপ, পাশাপাশি আমার সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকেও কিন্তু অনেক কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, যার ধারাবাহিকতায় কিন্তু আমরা কিন্তু করোনার পরেও কিন্তু আমরা অর্থনৈতিকভাবে কিন্তু আমাদের প্রবৃদ্ধিও কিন্তু আমাদের যথাযথই চলছে। সেই ধারাবাহিকতায় আমরা এখন চিন্তা করছি যে সেন্ট্রাল ব্যাংক মনে করেছে যে কিছু কিছু জিনিস আমাদের অ্যাড্রেস করার দরকার। সেই অ্যাড্রেসের আলোকেই আমাদের এই সার্কুলারটা আছে। প্রথমেই আমরা বলে রাখি যে আপনারা জানেন যে আমার গভর্নর মহোদয় যখন আসছিলেন তখন কিন্তু আপনাদের সাথে কিন্তু উনি বসেছেন, বসে কিন্তু উনি বলেছেন যে সেন্ট্রাল ব্যাংক একটা অ্যাপেক্স প্রতিষ্ঠান হবে, এরা রেগুলেটরি হিসেবে কাজ করবে। সেই রেগুলেটরি কাজ করার ভিতরেও কিন্তু আমাদের এই সার্কুলার একটা স্পিরিট কাজ করছে। আপনারা জানেন আগে সবসময় আমাদের স্টুডেন্টের জন্য সেন্ট্রাল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হতো। সেই স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে 2% ডাউন পেমেন্ট দিয়েও আমরা কাজ করেছি, 1% ডাউন পেমেন্ট দিয়েও আমাদের কাজ করতে হবে এবং আমাদের সেটা করেছি। এখন আমরা চাচ্ছি যে না, সেন্ট্রাল ব্যাংক রেগুলেটর হিসেবে কাজ করবে। এই স্টুডেন্টের কাজ সেন্ট্রাল ব্যাংকের কাজ না। মূলত যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংক সহ, তারা পার্টিকে চেনে, কোন পার্টিকে কিভাবে রিসিভিং দিতে হবে সেটা কিন্তু তারাই নির্ধারণ করে, তারাই এই কাজটা করবে। বাংলাদেশ ব্যাংক কি করবে, এটা রেগুলেটর হিসেবে বিভিন্ন সময় আমাদের ব্যাংক পরিদর্শন বিভাগ সহ আমাদের যে সমস্ত পরিদর্শনের সাথে যারা জড়িত তারা এটা ইন্সপেকশন করে দেখবে যে আমরা যে সার্কুলার দিয়েছি সেই সার্কুলার আগে যে সেই সার্কুলারের আলোকে তারা যথাযথ তাদের কাজটা পরিপালন করছে কিনা সেগুলো করবে। এবং এটাই আমাদের দায়িত্ব। কারণ আপনি জানেন একটা ব্যাংকে যখন একটা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয় তখন দেখা যাচ্ছে তার যাচাই বাছাই করে তার সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে বা সে আগে ব্যবসা তার অভিজ্ঞতা আছে কিনা সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু ঋণটা দেওয়া হয়। কিন্তু একটা পর্যায়ে এসে ঋণটা যখন ক্লাসিফাই হয়ে যায় বা এখন যখন স্টাক আপ হয়ে যায় তখন সেটা ডিস্ট্রিবিউট করার জন্য আবার বাংলাদেশ ব্যাংকে পাঠাচ্ছে। বাংলাদেশ ব্যাংক তো ওই পার্টি সম্বন্ধে এত নো-হাউ তাদের জানার কথা না, জানবে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। সুতরাং তাদের উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে যে না, আপনি আপনার প্রতিষ্ঠানে দেখেন যে সে উইকফল ডিফল্টটা না সে বিশ্ব বাজারে বা অর্থনৈতিক করোনার কারণে বা অন্য কোনো কারণে সে আসলে তার স্টাক আপ হয়ে গেছে, এখন তার আমাদের নার্সিং করার দরকার। সুতরাং ব্যাংকই সেই ডিসিশন নেবে। সেইটা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা ন্যূনতম একটা বলে দিয়েছি যে এর কম নেওয়া হবে না। যেমন আমরা মেয়াদি ঋণের ক্ষেত্রে আমরা দেখেছি 100 কোটি টাকা পর্যন্ত 6 বছর দেওয়া হয়েছে, 100 কোটি টাকা থেকে 500 কোটি টাকা পর্যন্ত 7 বছর দেওয়া হয়েছে, 500 কোটি টাকা। এই যে একটা ধারাবাহিকতা আমরা উল্লেখ করে দিয়েছি যে এর বেশি দেওয়া যাবে না। আবার ডাউন পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা বলে দিচ্ছি যে ডাউন পেমেন্ট দেখা যাবে আগে যেখানে ছিল এখানে বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয়বার ডাউন পেমেন্টের ক্ষেত্রে কমে কিন্তু আমরা এটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। আগে যেমন কোনো ডাউন পেমেন্ট ছিল 15%। আপনাদের একটা দেখতে হবে যে একটা লোক যখন স্টাক আপ হয়ে যায় সে তো স্টাক আপ হওয়ার কারণেই কিন্তু সে লাইনে আসতে চাচ্ছে। সেখানে যে ডাউন পেমেন্ট যদি আপনি 15% দেওয়া হয় তাহলে ওই ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু সে আর ডিসিপ্লিন হতে পারছে না। যার কারণে কিন্তু এটাকেও কিন্তু আমরা একটু ওয়েট দিয়েছি যে না, ডাউন পেমেন্ট আমরা দিয়ে দেবো, একটু কমাবো, এবং সেই আলোকেই কমানো হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা সার্কুলারে বলে দিচ্ছি যে না, এই যে ডাউন পেমেন্ট ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে সকল ঋণ গ্রহীতার জন্য সমহারে ন্যূনতম ডাউন পেমেন্ট আদায়ের শর্ত আরোপ করা যাবে না। সবার ক্ষেত্রে কিন্তু আমরা সমান করবো না। ব্যাংকই বলতে ঋণ গ্রহীতার প্রকৃত আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ বিবেচনা নিয়ে ডাউন পেমেন্ট হার নির্ধারণ করতে হবে। দেখেন এই এক কথার ভিতরে কিন্তু ব্যাংকগুলোকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে যে না, আপনি নির্বাচ কি করবেন, আপনি তার ট্র্যাক রেকর্ড দেখেন, আপনি ইন্সপেকশন করে দেখেন, তারপরে আপনারা ডাউন পেমেন্ট নির্ধারণ করবেন। তবে
এর কম কিন্তু কোনো অবস্থায় করা যাবে না, এর বেশি কিন্তু করা যেতে পারে। এটাই হলো মূল সার্কুলারের স্পিরিট। আমরা দেখছি যে বিশ্ব অর্থনীতির যে অবস্থা করোনার কারণে এবং এখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বময় কিন্তু একটা অবস্থা কিন্তু একটু চলছে, আমাদের অস্থিতিশীল অবস্থা চলছে। এটাকে যেমন আমরা মাথায় রেখেছি, পাশাপাশি আমার সেন্ট্রাল ব্যাংক যে এই অপারেশন কাজ করবে না, সেন্ট্রাল ব্যাংক তাদের উপর ছেড়ে দিচ্ছে, তারা যাতে আমরা যে সমস্ত সার্কুলার দেবো এই সার্কুলার আলোকেই যাতে তারা করে এবং সেটা আমরা টাইম টু টাইম ইন্সপেকশনের মাধ্যমে এটাকে আমরা দেখবো। পাশাপাশি তাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে যে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইন্সপেকশন করে নিয়ে তাদের ক্ষেত্রে তোমার স্ববিবেচনায় কাজ করতে হবে, তবে সেই ক্ষেত্রে ন্যূনতম আমরা এর কমে কিন্তু নেওয়া যাবে না, এইভাবে আমাদের এই হলো গাইডলাইন হিসেবে দেওয়া হবে। আপনাদের অনেক ধন্যবাদ। না, এই ডাকতে হলো মানে আপনাদের এই সার্কুলার আলোকে আপনাদের সাথে আবার একটা আলাপ আলোচনা করলাম, এটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আসতে হবে। আমি জানি যে আপনারা সবাই আমার থেকে অনেক জ্ঞানী, এগুলো আপনারা সবাই জানেন, তারপরেও কিছু কিছু পেপার পত্রিকায় আসছে যে ঢালাওভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এর কারণেই কিন্তু আসলে এটা ডাকা হয়েছে। এবং এই ডাকার মাধ্যমে আপনাদের কাছে আমরা বলতে চাই যে সেন্ট্রাল ব্যাংক আগে যে সিস্টেমে কাজ করছে, এ তো দীর্ঘদিন কিন্তু ডিস্ট্রিবিউটিং কেসটা কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংকে হয়ে আসছে, কিন্তু আমার এই গভর্নর এসেই উনি বলছে যে না, আমি অপারেশনের কাজ আমি করবো না, আমি কারণ রেগুলেটর হিসেবে দেখবো, আমি সার্কুলার করে দেবো, সেই সার্কুলারের ব্যত্যয় হয়েছে কিনা সেটা আমরা দেখবো। আর আপনারা এটাও জানেন যে এটাও তো ঠিক যে একটা সার্কুলারের পরবর্তী সময় কিন্তু অবস্থার প্রেক্ষিতে আবার সার্কুলার কিন্তু হয়, সেটা প্রেক্ষাপট তৈরি হয়। আমরা কি এই যে আগে যেভাবে আমরা করেছি ক্রমেই তো আমরা একটা অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু সার্কুলার করতে হচ্ছে, সুতরাং এটা আমরা করেছি। আমরা এই রিসিউরের কেসটা দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে যেটা আসতো, সেন্ট্রাল ব্যাংকে আসতো, সেটা আমরা তাদের উপর দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখি যে তাদের কি অবস্থায় তারা এটাকে করে, তাতে আমাদের কতটুকু উপকার হয়, সার্বিকভাবে তাদের দায়িত্ব তোমাদের দিতে হবে। অপারেশন কাজ যদি তারা না করে, ধরেন আমার এখানে দিয়ে দিল, পরবর্তী সময় যখন ওই কেসটাই তো আসলে পরবর্তী যখন খারাপ হচ্ছে তখন বললো এটা বাংলাদেশ ব্যাংক করেছে। আসলে এইটা আমরা করতে চাচ্ছি না, আমরা রেগুলারি কাজটাই করতে চাচ্ছি। অপারেশন কাজটা তারা প্রত্যেকটা ব্যাংক তার পার্টির বিবেক বুদ্ধি করে বিচার বিশ্লেষণ করে অবস্থা বুঝে ইন্সপেকশন করে সব দায়িত্বভার নিজেরা নিয়েই তারা এই কাজটা করে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। নতুন যে মানে পরিস্থিতি, এবারে কি আপনারা মনে করেন লোন কমবে আগামী? দেখেন, আমরা তো ডিফল্ট লোন কমবে বলেই কিন্তু আমরা এই কাজটা করছি। আমাদের স্পিরিট কিন্তু এটা, এখন ধরেন আমাদের ডিফল্ট রেট আমাদের কিন্তু 8-9 এর মধ্যেই আমাদের ক্লাসিফিকেশন আছে। আমরা আশা করছি যে এর থেকেও আরো কমবে, এবং সেই ক্ষেত্রে যখন আমরা তাদের উপর দায় দেবো, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের কিন্তু স্পিরিট, আমি বলতে চাচ্ছি, এখন খালি ব্যাংকে দায়ী করবো না, এখন কিন্তু আমাদের দায়ী করবো ব্যক্তি পর্যায়ে, আমাদের দায়ী হয়ে যাবে। যে লোনটা ডিসবার্সমেন্ট করবে অথবা যে লোক স্যাংশন দেওয়ার সাথে যে সমস্ত, আমরা কিন্তু সব বলে দিচ্ছি যে তাদের বোর্ড সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কি কারণে তাদের ডাউন পেমেন্ট দিচ্ছে, এই সব কিছু কিন্তু বোর্ডের দায়ভারের উপর চলে যাচ্ছে। সুতরাং তখন এই একটা লোন যদি ক্লাসিফাই হয়ে যায় বা যখন যদি আবার পুনরায় রিসিউরের প্রয়োজন হয়, তখন কিন্তু বোর্ডের ভিতরেও দায়িত্ব চলে আসছে। এই জন্য আমরা আশা করছি যে এই সার্কুলার মাধ্যমে তাদের যেহেতু স্বাধীনতা দেওয়া হচ্ছে, তারা আমাদের ঋণের ক্লাসিফিকেশন আউট করছে। ইন অ্যাডিশন আরেকটু বলা যেতে পারে, সেটা হলো যে আপনারা আপনারা আরেকটা বিষয় বলছেন যে এটার ব্যাপারে যে এই ডিফল্টেড লোন আসলে কমবে কিনা বা এর ব্যাপারে কোনো উন্নতি হবে কিনা আমরা আশাবাদী। এই কারণে যে আপনারা এই যে লোন প্রভিশনিং এর যে ব্যাপারটা আছে সেটার তথ্যগুলো আপনারা দেখবেন, বুঝিয়ে দেখার চেষ্টা করবেন। একটা স্টেজে যখন করোনার হাফ কমে আসছে, একটা স্টেজে দেখা গেছে যে এই লোন ডিফল্টের যে প্রভিশনিং এর যে শর্টফলটা, সেই শর্টফলটা অনেক কমে আসছে। অ্যাট দ্য সেম টাইম এখন যখন আবার ইউক্রেন যুদ্ধ বা হয়তো প্রমাণে একটু বাড়ছে, এই ধরনের সুবিধা দেওয়ার ফলশ্রুতিতে আমরা আশাবাদী যে এর একটা উন্নতি হতে পারে। তবে এটা একটা সুযোগ দেওয়া হচ্ছে
এটা আসলে সুযোগ, এটা সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সর্ব অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে সুযোগটা দেওয়া হচ্ছে, এটা আমরা আশাবাদী রেগুলেটর হিসেবে যে এর একটা উন্নতি হতে পারে এবং এটা জাতীয় উন্নয়নে এবং প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা ইতিবাচক প্রতিফল আসতে পারে। স্যার 19 সালে আমরা যখন একটা সুযোগ দিয়েছিলেন লোন রিশিডিউলিং করার এবং হচ্ছে গিয়ে ওয়ান টাইম এক্সিট যে ফ্যাসিলিটি দিয়েছিলেন, সেই সময়ও বলা হয়েছিল যে আপনার উদ্দেশ্য ডিফল্ট লোন কমানো, কিন্তু আমরা কি দেখলাম ডিফল্ট লোন আপনার হচ্ছে গিয়ে এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে হয়তো বা কিছুটা কমেছে। তারপরে 2000 সালে আবারও আপনার করোনার কারণে মানে যে আপনার সবার ক্ষেত্রে যে সুবিধা দেওয়া হয়েছিল সেটা একটা বিষয়, 2021 সালে সুবিধা দেওয়া হয়েছে এবং 2022 সালে এসে আবার সেটা 22 সালের ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করা হচ্ছে। সেটার কারণে আমরা দেখলাম যে 2019-20 সালে কিছুটা কমলেও আপনার আবার সেই আপনার থেকে 1,16,000 কোটি টাকার কাছে চলে গেছে। এটা আপনারা যেটা মনে করছেন যে হচ্ছে কমলেও কি সেটা সুদূর প্রসারী আপনার হচ্ছে কি আসলে এই সব যে অ্যাসেট বা ব্যাড লোন যেগুলো আছে সেগুলোর কোয়ালিটিটিভ কোনো ইমপ্রুভমেন্ট হবে? আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কুলারটাকে আপনার 29 বছর পর্যন্ত একজন আপনার হচ্ছে যে ঋণ গ্রহীতা চাইলে তার আপনার লোন রিশিডিউল করতে পারে। তাইলে 29 বছর পর্যন্ত আপনার হচ্ছে কি তার সেটা পরিশোধ সামান্য পরিমাণ করে সে আপনার রেগুলার প্রাইস হিসাবে থাকবে। তো সেই প্রেক্ষাপটে মানে গুণগত কোনো পরিবর্তন আসলো কিনা, আমরা হয়তো বা মানে আপনার কিছুটা কমবে খেলাপি পরিমাণ, কিন্তু গুণগত কোনো পরিবর্তন হবে কিনা এইসব? দেখেন আপনি যেটা বলছেন আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি এই কারণে যে এই যে আপনি 29 বছর বলছেন আসলে সেটা না, 4 টার্ম হয়েছে। হ্যাঁ 4 টার্মে আপনি 4 টার্ম যোগ করলে একবারে 4টা যোগ করলে তো 29 হতে পারে, কিন্তু মূলত তো তা না। আপনি দেখেন আমি যেটা দেখাচ্ছি যে 100 কোটি টাকার কম পরিমাণ শ্রেণীকৃত ঋণ প্রথম ও দ্বিতীয়বার পুনঃতফসিলকরণের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ 6 বছর, প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সর্বোচ্চ 6 বছর দেওয়া হচ্ছে। তৃতীয় ও চতুর্থবার পুনঃতফসিলের প্রতিটি ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ যথাক্রমে ন্যূনতম 1 বছর কম করে করা হচ্ছে। তার মানে তখন কিন্তু আর 6 বছরও থাকছে না, তখন কিন্তু কমে আসছে। আমি পরে যাচ্ছি এবং তৃতীয় পুনঃতফসিলের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ 5 বছর এবং চতুর্থ পুনঃতফসিলকরণের ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ 4 বছর। এখন আপনার 5 বছর একটা যেটা লং টার্ম দেওয়া হচ্ছে, 3 বছরের মাথায় যদি সে ক্লাসিফাই হয়ে যায়, সে যদি আর দিতে না পারে ওটাকে পরবর্তী সময় আমার ক্লাসিফাই করতেই হবে, রিশিডিউলিং করতে হবে, সেই জাতীয় নিশ্চয়তা কিন্তু বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না, সার্কুলার বলে দিচ্ছে যে একটা পর্যায়ে যদি তুমি দেখো যে এইটা সে উইকফলের দিকে যাচ্ছে, আসলে সে রিকভারির দিকে যাচ্ছে না, তখনই তো আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যও কিন্তু আমার এখানে সার্কুলার বলে দেওয়া হয়েছে। সুতরাং আপনি যেটা বলছেন লং টার্ম 29 বছর দেওয়ার কোনো অবকাশ নাই। আরেকটা আপনি যেটা বলছেন আরেকটা ব্যাপার যেটা আপনি বলছেন সেটা হলো আগে আমাদের 19 সালে যেটা আমরা 2% ডাউন পেমেন্ট নিয়ে যেটা করা হয়েছিল, এক্সিটের আওতায় যেটা করা হয়েছিল, এইবার কিন্তু তাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে। তারা কিন্তু আর এই রিশিডিউলিং এই সার্কুলার আলোকে তারা কিন্তু রিশিডিউল করতে পারবে না। তারা কিন্তু তারা যদি লাইনে না আসে তারা কিন্তু ছিটকে পড়বে। তাদের কিন্তু আগে যেটা আপনি দেখেন যে আমরা 19 সালে যেটা দিয়েছিলাম 2% ডাউন পেমেন্ট নিয়ে, তাদেরকে আবার কি লোন নেওয়ার স্কোপ করে দিয়েছিলাম? তা কিন্তু করেনি। তাদের এক্সিটের আওতায় পুনরায় তারা যাতে আবার লাইনে আসতে পারে এই জন্য করা হয়েছিল। যারা ওর আলোকে আসছে ব্যাংক ক্যাশ টাকা কিছু পেয়েছে, আর যারা আসেনি তারা আবার সিটকে করে গেছে। এটা দেখা হচ্ছে, এগুলো দেখা যায় সবগুলোই চলমান যে সমস্ত ঋণগুলো আছে তাদেরকে এগুলো নার্সিং করার জন্যই কিন্তু এই সার্কুলারটা করা হয়েছে। তবে আমি বিশ্বাস করি যে এই সার্কুলার আলোকে যেহেতু নতুন একটা সার্কুলার করা হলো, তাদের দায় দায়িত্ব দেওয়া হলো, তাদের বোর্ডকে বোর্ডের যে আওতায় তাদের যে ক্যাপাসিটি অনুযায়ী তারা বিবেচনা করার জন্য তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যে সমস্ত পলিসি দেওয়া হলো, এটা আমরা একটু দেখি। আপনারা তো সজাগ আছেন, এটার আলোকে আমরা আশা করছি যে ঋণ ক্লাসিফিকেশন কমে যাবে। স্যার আপনাদের এই দায়িত্বের জবাবদিহিতা বাড়বে কিনা? কারণ আপনারা সকাল বিকেল নার্সিং হোমে তদারকি করার পরেও ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কতগুলো আর্থিক প্রতিষ্ঠান মনে করেন যে না হয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে এবং অনেকগুলো ব্যাংকের আমানতকারীরাই ঠিকমতো আমানত ফিরে পাচ্ছে না।
তো এইটা যেটা দিলেন যে আপনারা সকাল থেকে তদারকি করেই ঠিক রাখতে পারছিলেন না, আর একটা বছর শেষে যে দেখবেন এর ভিতরেই তো মনে করেন না, না, ছুটি এটা- দিতে আমানতকারীদের এই দায়িত্বটা কে নেবে? শোনেন, আমরা কিন্তু এই রিশিডিউলিং এর দায় দায়িত্বটা আমরা কেবল তাদের দিয়েছি। আমরা যে ইন্সপেকশন করবো তা না, আমরা ইন্সপেকশন করবো না তা না, কিন্তু আমরা কিন্তু এই দায় দায়িত্ব তাদের কাছে দেওয়া হয়েছে। আমরা ভিগোরাসলি আরো বেশি ইন্সপেকশন করবো। আমাদের যে ইন্সপেক্টর ডিপার্টমেন্ট আছে তাদের কিন্তু আমরা এই যে একটা তাদের নিয়ে আমরা বসছি, গভর্নর মহোদয় বলবেন তাদের নিয়ে, এবং আমাদের নতুন ভাবে কিভাবে আমরা আরো ভিগোরাসলি ইন্সপেকশন করতে পারি, আমাদের এই সার্কুলার যথানিয়মে তারা পরিপালন করছে কিনা, সার্কুলার ব্যত্যয় হচ্ছে কিনা, এগুলো আমরা সবসময় কিন্তু আমরা দেখভাল করবো। আমরা হচ্ছে সাইদাম নাগরিক টেলিভিশনের কাছে আমরা বিগত দিনে দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের অনেক সিদ্ধান্ত বুকের থেকেও এসেছে বা বিভিন্ন টাওয়ার থেকে এসেছে। এই যে বড় একটা সার্কুলার আপনারা দিলেন, আসলে ব্যবসায়ীদের গণছাড় যেটা বলা হচ্ছে গণমাধ্যমে, এটি কি আসলে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নাকি কোনো মহল বা গোষ্ঠীর চাপিয়ে দেওয়া খসড়া আলোকে এটি করা হয়েছে? মানে স্টেক হোল্ডারদের সাথে আপনারা কথাবার্তা বলেই করছেন নাকি আপনার ওটাই আমি আপনার সাথে যোগ করি। ধরেন, দেখেন আপনারা যেটা বলছেন এটি কি আসলে কোনো গোষ্ঠীর চাপিয়ে দেয় কিনা? আসলে দেখেন, বাংলাদেশ ব্যাংক কিন্তু তারা একটা রেগুলেটরি প্রতিষ্ঠান। আমার গভর্নর যখন আসেন তখন তার মানসিকতা আপনারা দেখেছেন। উনি কিন্তু পিওর কিন্তু একজন মিনিস্ট্রি থেকে আসছেন এবং উনি ব্যাংকে ওন করে। উনি এসেই কিন্তু বিভিন্ন যে সমস্ত ডিসিশনগুলো নিচ্ছেন সেটা কিন্তু খুব যুগান্তকারী ডিসিশন নিচ্ছেন। সুতরাং এইটা অন্য কোনো মহলের চাপ বা তাদের সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন পড়েনি। কারণ বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা পূর্বের অভিজ্ঞতার আলোকেই কিন্তু নিজেদের চিন্তা চেতনা করে, দেশের প্রেক্ষাপট চিন্তা করে, অর্থনীতিকে চিন্তা করে এবং বিভিন্ন জাতীয় ওয়ার্ল্ড যে পর্যায়ে চলছে এই সব কিছু বিবেচনা নিয়ে এটা করা হয়েছে। এটা কারোর চাপে এটা করা হয়নি। আপনারা সার্কুলারটা তো আসলে কোনো সুবিধায় এরকম না, একটা রেগুলেটরি চেঞ্জ, একটা নতুন ফ্রেশ রেগুলেটরি চেঞ্জ, এবং এটা ফরএভার মানে কি ফার্দার ইনস্ট্রাকশন আগে এখন রাইট। একদম ফার্দার ইনস্ট্রাকশন আসলে দেন আপনারা রেগুলেটরি চেঞ্জও করেন। এখন বিষয় হচ্ছে স্যার আপনারা দুইটা ইস্যু স্যার এগুলো বলেছেন, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে কোভিড, মানে এখন যেটা চলছে আর কি। এখন যদি স্যার ওয়ার্ড এবং কোভিড আপনি 30 বছর আমি স্যার বললাম এটা 8 বছর ধরে, 10 বছর ধরে, 15 বছর ধরে ওয়ার আর কোভিড যদি স্যার আগামী 8 বছর চলে স্যার বেস্ট হয়ে যাবে স্যার। ওয়ার আর কোভিড স্যার মিড টার্ম আপনি শর্ট টার্ম বা মিড টার্ম নিয়ে একটা পরিস্থিতি পারেন, কিন্তু এতদিন পর্যন্ত ওয়ার কোভিড থাকলে দুনিয়া থাকবে না। হ্যাঁ, তাহলে আপনি সে জায়গায় আপনারা স্যার বলতে পারতেন যেটা মিড টার্ম পরিস্থিতি কেন্দ্র করে, যেটা আপনারা 2020 সাল থেকে আপনারা স্যার ক্লাব দিয়েছেন, মনিটরিয়াম দিয়েছেন 1 বছর, এটা 6 মাস, ঠিক সেরকম একটা কন্ডিশন। তাহলে 8 বছর, 10 বছর, 20 বছর ওয়ার্ক কোভিড থাকবে না। আপনারা কেন ওয়ার্ক কোভিডকে এখন স্যার যুক্ত করলেন দীর্ঘমেয়াদী সার্কুলার আনটিল ফার্দার ইনস্ট্রাকশন যখন না দেয় তখন সার্কুলার থাকে। 1 নম্বর পয়েন্ট দেবেন আপনি স্যার জানেন ব্যাংকের টোটাল যদি ডেপোজিট আপনি হিসাব করেন, টোটাল ডেপোজিট আমি কালকে ব্যাংকের সঙ্গে কথা বলছি, 60 থেকে 70% ডেপোজিটের মেয়াদ হচ্ছে 6 মান্থস ইন ভ্যালু। হ্যাঁ, যেটা তারা কাঁচা বলে এফডিআর যেটা আছে এরকম। তাহলে আপনি স্যার 8 বছর 10 বছর আপনারা স্যার যেভাবে স্যার এক্সটেনশন করবেন স্যার, অথবা 30 বছর, এটা নিয়ে মতামতের ভিন্নতা আছে। এই যে একটা যে অ্যাসেট এবং লাইবিলিটিজের মধ্যে মিসম্যাচ হবে ব্যাংকগুলির মধ্যে, এই জিনিসটা স্যার আপনারা কীভাবে ট্যাকেল দিবেন? কারণ ক্লায়েন্ট এখানে স্যার ম্যাক্সিমাম ক্লায়েন্ট স্যার টাকা নেই, শর্ট টার্ম টাকা, ব্যাংক শর্ট টার্ম টাকা নেই। তারপর স্যার আপনার এটা স্যার আপনারা স্যার বললেন স্যার যে এখানে আসলে হ্যাবিচুয়াল ডিফল্টাররা সুবিধা পাবে। দেখেন স্যার, মানে এসবিআই একটা স্যার প্রতিষ্ঠান আছে, আমি আমার নিজের উপর এখানে বলতে যাচ্ছি, এটা সব মনে পড়ে গেছে। মানে কীরকম স্যার আপনারা বোর্ডে তার বিরুদ্ধে ওয়ারেন্ট, তাকে অ্যারেস্ট করা হলো, তারপর হচ্ছে আপনার তার অ্যাকাউন্ট ফ্রিজ করলো কমার্স ব্যাংক, ওকে স্যার সুন্দর করে রেজিস্ট্রেশন করে দিচ্ছে। ওরা একটা সংগঠিত নারী নয় এবং প্রুফ প্রমাণিত BFI প্লাস উঠবে। সেই লোনটা স্যার আবার স্যার বাংলাদেশ ব্যাংকে এসে স্যার বাংলাদেশ ব্যাংক ধরলো, চমৎকার ইন্সপেক্টররা বেসিক্যালি অলওয়েজ ধরে নিয়ে আসলো। তো বাংলাদেশ ব্যাংক হাই আপসগুলোকে আসতে বলছে ছেড়ে দিই, মানে এখানে বলছে হেভিচুয়াল ডিফল্টাররা 2 মিলিয়ন পাবে না। আপনারা যেটা বলছেন যে আমরা দেখে আসছি স্যার এরকম বারে স্যার এই সুবিধাগুলি পাচ্ছে, এবং সামনের দিনে যেটা হবে আপনার যখন এই যে অ্যাসেট লায়াবিলিটির মিসম্যাচ হবে, আপনার ছোট ছোট যে ক্লায়েন্ট যারা আছে ওরা তো লোন পাবে না, এরকম একটা পরিস্থিতিতে বিগ যে স্যার যারা স্যার
বড়ুয়ার আছে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্স পাবে, তারা ব্যাংকের মালিক, তারা টেলিভিশনের মালিক, মিডিয়ার মালিক, যদি আমাদের মিডিয়া আমরা নিজেরাও নিজেদের সমালোচনা করি, ঘুরে ফিরে তারাই হচ্ছে মোটামুটি এই দেশের মধ্যে হত্যা করতে হয়। এখানে এসএমইটা তো স্যার এটা লং রান এটা হবে না। আরেকটা স্যার স্যার খেলাপি স্যার আসলে কমবে স্যার, এটা স্যার ভালো বলছি, খেলাপি স্যার শর্ট টার্মে অবশ্যই কমবে, কিন্তু লং টার্মে কী হবে জানেন স্যার, যে স্যার আপনার স্যার এই যে গভর্নর আব্দুল রহমান তালুকদার সাহেব আসবেন, উনি 9 দিনও স্যার ওয়েট করতে পারবেন না, 9 দিনের মধ্যে স্যার ওই ধান করে এরকম স্যারগুলো দিয়ে দিবেন। হ্যাঁ একটা উনি একটা কী করবেন, একটা ক্রেডিট দিলেন যে খেলাপি কমবে, আসলে কমবে, কিন্তু লং টার্মে কী করবে, মানে হেভিচুয়াল ডিফল্টার স্যার বাংলাদেশের বাস্তবিক ভালো যে ক্লায়েন্ট, কালকে ব্যাংকারই বলছে ভালো ক্লায়েন্টের যে মোরাল হ্যাজার্ড স্যার যে বিষয়টা আছে, এই মোরাল হ্যাজার্ডটা স্যার এখানে স্যার আবার ফিল করবে, এবং ভালো ক্লায়েন্টরাও এরকম সাপোর্ট দেবে। দীর্ঘমেয়াদী আমি সাপোর্ট দিতে পারছি, আমি ওই আমি নিব না এই সাপোর্টটা, 8 বছর 10 বছর আমি পারবো। ফাইনালি কী হবে, একটা সময় দিয়ে 2 বছর 3 বছর পর গিয়ে স্যার আপনার এই হ্যাবিচুয়াল অথবা যারা অভ্যাসগত ঝামেলাপূর্ণ আছে তারা স্যার আবার স্যার এই ধরনের সুবিধাগুলো নিতে লাগবে, এবং লং টার্মে স্যার এই খেলাপি স্যার এই প্রশ্নটার সাথে একটু সংগতি রেখে এটা হলো ব্যাংকের পরিচালকদের লোন আছে প্রায় 1 লাখ কোটি টাকা। এই সার্কুলারের মাধ্যমে এমনি তাদের পরিচালকরা ঋণ পরিশোধের ক্ষমতা খুবই কম। এই সার্কুলার মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে, কিন্তু ক্ষমতা তাদের হাতে চলে গেছে। আগে তো বাংলাদেশ ব্যাংকের কাছে একটি ধর্ণা করতে হতো, এখন সেই জায়গাটুকু আর থাকবে না। এটা পুরোপুরি তাদের হাতে চলে গেছে। যোগ সাদস্যের এক ব্যাংকের পরিচালক আর ব্যাংকের পরিচালককে এই ঋণের আমি রবিনের কথা আগে উত্তর দিইনি। আসলে বর্তমানে ব্যাংকগুলো যেভাবে ফাইন্যান্স করছে আপনারা নিজেরাও জানেন, আসলে ব্যাংকগুলো ফাইন্যান্স করার কথা ছিল কি, তারা শর্ট টার্ম ইনভেস্ট করবে, লং টার্ম ক্যাপিটাল মার্কেট থেকে আসবে, এটাই কিন্তু বিশ্বময় চলছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো ওইরূপ প্রেক্ষাপট হয়নি বলেই আমাদের ব্যাংকগুলোকেও আমাদের লং টার্মে ইনভেস্ট করতে হচ্ছে। সুতরাং আস্তে আস্তে সময় আসবে ব্যাংকগুলো এই যে ডিপোজিট যেটা আমরা দেখি 3 মাস 6 মাস 9 মাস 1 বছর এর ভিতরেই কিন্তু ডিপোজিটগুলো ঘোরাফেরা করে। সেই ক্ষেত্রে যখন আমরা লং টার্ম দিয়ে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক একটা মিসম্যাচ স্কোপ চলেই আসছে। এই জন্য আস্তে আস্তে কিন্তু আমাদের ওই দিকেও চিন্তা করবো, আমাদের যখন লং টার্ম ইনভেস্টমেন্ট করার মতো যখন মার্কেট চলে আসবে তখন শর্ট টার্মের দিকেই ব্যাংকগুলো আস্তে আস্তে চলে আসবে। আমাদের যেহেতু ওইরকম প্রেক্ষাপট হয়নি বলে আস্তে আস্তে আমরা এটা বলছি। আর আপনি যেটা বললেন যে ব্যাংক যে সমস্ত ব্যাংকের মালিকদের কিন্তু আমাদের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যেখানে আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। সেটা কিন্তু আছে যে ব্যাংক যদি কোনো ব্যাংকের মালিক বা ডাইরেক্টর চেয়ারম্যান তারা যদি কোনো সময় লোন নিতে হয় তারা কিন্তু ঠিকই ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ঠিকই সেটা বাংলাদেশ ব্যাংকে আসতে হবে। ওটা কিন্তু আমরা ঠিকই রাখছি যে তারা যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে আপনি যেটা বলছেন তারা ঋণ নিয়ে নেবে, এটার স্কোপ কিন্তু নাই। ওগুলো তো বাংলাদেশ ব্যাংকে আসে। সবচেয়ে বড় কথা আপনারা নিজেরাও জানেন, যখন একটা লোন যখন ক্লাসিফাই হয়ে যায়, স্টাক আপ হয়ে যায়, সেটা বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে এইখান থেকে রিশিডিউলিং করে অনুমতি নেওয়া, এটা আসলে অপারেশনাল কাজের সাথে সেন্ট্রাল ব্যাংকের জড়িত থাকার কোনো অবস্থাতেই কাম্য ছিল না। যার কারণে আমরা এটা পলিসি রিলেটেড হিসেবেই আমরা থাকতে চাচ্ছি, আমরা তাদের দায়িত্ব তাদের উপর দিতে চাচ্ছি, এবং আমরা কিন্তু গাইডলাইন দিতে চাচ্ছি যে ওই গাইডলাইনের অনুযায়ী তারা পরিপালন করবে। না করলে আপনারা পরবর্তী তাদের আপনাদের এই ইস্যুতে স্যার এটা হলো আপনি বারবার একটা বিষয় বলছেন যে তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে যেহেতু মানে জন্য বাংলাদেশ ব্যাংকে না আসে। স্যার আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা মাস্টার সার্কুলার আছে রিশিডিউলিং এর, যে কিভাবে কি রিশিডিউল করবেন, কিন্তু সেই সার্কুলারটা কিন্তু স্যার বহাল আছে কিন্তু অকেজো, কারণ আপনাদের সব স্যার কিন্তু 2%-এর আওতায় রিশিডিউল হয়ে থাকে। তো এটা আসলে স্যার তাহলে আপনি তো আসেই তো স্যার ব্যাংকের উপরে তো ছেড়ে দেওয়া আছে, ব্যাংক তো চাইলে রিসিডিউল করতে পারে স্যার, কিন্তু সেটা তো করে না, সবাই আসে। আর আমার আরেকটা বিষয় স্যার, এটা হলো একটু ইয়ে করবেন। আরেকটা স্যার যে ধরেন যদি এখন কিন্তু অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান আমার থেকে টাকা ফেরত চলে যাচ্ছে না স্যার, তো ব্যাংকাররা আশঙ্কা করতেছে যে ব্যাংকগুলো যেহেতু মিউচুয়াল ডিফল্টার বেড়ে যাবে, অনেকে সব মেয়াদ বাড়ায় নিলে তখন ঋণ ফেরত আসবে না, আমানতকারীর টাকা ফেরত দিতে পারবে না। তো সেই সিচুয়েশন হলে আপনারা কি করবেন স্যার, যে ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত না দিতে পারলে আপনারা কি করবেন? দেখেন, মানুষের যেমন আশা আছে
ঠিক পাশাপাশি আশঙ্কাও আছে। হয়তো এনারা আশঙ্কা করছে, কিন্তু আপনারা তো নিশ্চয় জানেন যখন আমরা বলেছিলাম যে 9% ক্যাপ করে দেওয়া হবে ঋণের উপরে, তখন কিন্তু সমস্ত ব্যাংকাররা গুলো বলছে যে এটা কিন্তু ওয়ার্কআউট করবে না। এটা কিন্তু আপনারা নিজেরাও কিন্তু অনেকবার কিন্তু লেখালেখি করছেন, কিন্তু বাস্তবের অবস্থায় দেখা গেছে সেই ওয়ার্ক কিন্তু করছে। এরপরেও কিন্তু ব্যাংকগুলো কিন্তু যথেষ্ট প্রফিট করেছে। সুতরাং আশঙ্কা নিয়ে কোনো লাভ নাই, বাস্তবতার নিরিখে আমাদের আসতে হবে, এবং সেটা যেমন কাজ করেছে আমরাও আশা করছি যে এটাও আমাদের কাজ করবে। আপনাদের অনেক ধন্যবাদ। উইলফল ডিফল্টার কিভাবে আমরা মানে ব্যাংকগুলো ডিফাইন করব এবং নন উইলফল ডিফল্টার কারা, এটা কি কোনো কিছু মেজার্স আছে? তার প্রশ্নটা একটু জাস্ট আমি এক করতে চাই। আমি আসলে অনেক কথাবার্তা শুনলাম, একটা বিষয় বলে যাচ্ছি যে আসলে এই সার্কুলারও বলা হয়েছে হেভিসুয়াল ডিফল্টারের কথা বলা হয়েছে, উইলফুল ডিফল্টারের কথা হয়েছে, কিন্তু ফর্চুনেট আর আনফর্চুনেটলি দেয়ার ইজ নো স্পেসিফিক ডেফিনেশন অর দ্য রুল অফ দ্য ল্যান্ড অর ল অফ দ্য ল্যান্ড আর কি বলি আমি আসলে কিন্তু ইনফ্যাক্ট কিন্তু ওইভাবে আইনের কিন্তু কোনো কোথাও কিন্তু আমরা স্পেসিফিক বলা হয়নি, কিন্তু অনেকগুলো আকার ইঙ্গিতে বলা হচ্ছে যে দিস আর দ্য উইলফুল ডিফল্টার। কিন্তু সেন্ট্রাল ব্যাংক কেন দেরি করতেছে এই ডেফিনেশনটা বা এই আইনটা অ্যামেন্ড করতে, আমি আসলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ওভার দ্য ডিকেড, নট ইয়ার, আই মেনশন ডিকেড। এটা কিন্তু একটা বার্নিং ইস্যু। কারণ আমি উইলফুলের কথা বলতেছি বারবার, অনেকেই লেখেন এটা, কিন্তু আমি হাসি, আমি পত্রিকা পড়ি এবং হাসি, কিন্তু যে এটা কিন্তু অ্যাবসলিউটলি একটা কথা, এটা কিন্তু কথা। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ইউ আর উইলফুল, আমি বলছি নো স্যার, আই এম নট দ্য উইলফুল, প্লিজ গো টু দ্য কোর্ট। আপনি কেমন প্রমাণ করতে পারবেন? ডেফিনেটলি, কারণ আইনিভাবে কোনো ইয়ে নাই। সেই জন্য আমি বলবো এই বিষয়টা সিদ্ধান্ত ক্লিয়ার করা উচিত, একটা। আর দুইটা স্যার, আমি একটা সময় একটা টেকনিক্যাল বিষয় আমি বলতে মানে এড্রেস করতে চাচ্ছি, সেটা হলো যদি আমরা চিন্তা করি ডিফল্ট লোন ইজ আ পার্ট অফ দ্য স্ট্রেস অ্যাসেট, যদি আমি ভুল না করে থাকি। ব্যাংকিং নর্মস ব্যাজেল 3 এবং IMF এর যে ইয়েগুলো আছে, নর্মসগুলো আছে, সেখানে যে বলা হচ্ছে যে স্ট্রেস অ্যাসেট ইজ দ্য ওয়ান অফ দ্য ভাইটাল থিংস ইন দ্য ব্যাংকিং সেক্টর, নট দ্য ডিফল্ট লোন। ডিফল্ট লোন ওয়ান ইজ দ্য মানে কম্পোনেন্ট অফ দ্য স্ট্রেস অ্যাসেট। আরও দুটো এখানে কম্পোনেন্ট আছে, একটা হলো রিশিডিউলিং লোন আর একটা হলো রাইট অফ লোন। আমরা মনে করেন সাপোজ আমি একটা সার্কুলার দিয়ে আমি ক্লাসিফাইড লোনটা কমে গেল, কিন্তু আনফর্চুনেটলি তখন তো রিশিডিউল লোনটা বাড়বে কি বাড়বে, এবং রাইট অফও বাড়বে। তখন ওর কী হলো, স্ট্রেস অ্যাসেট কিন্তু আমার ওই যা থাকলে তাই বরঞ্চ বাড়তে পারে। এই পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য। দেখেন, আপনি যেটা বলছেন, আমরা যখন একটা জিনিস যখন আমরা রিশিডিউল করে ফেলছি এবং সেই রিশিডিউলিং এর যখন সার্কুলারের সমস্ত নন পরিপালন করেই যখন করা হচ্ছে, তখন কিন্তু সে রেগুলার লোন হিসেবে চলে আসছে। সে আগে যে স্টার্টার ছিল, ক্লাসিফাই ছিল, ওর থেকে যখন আমি তাকে রিশিডিউলিং করে দিলাম, যখন আমি তার ডাউন পেমেন্ট নিয়ে যখন আমি ফর্মালিটিসগুলো পরিপালন করে যখন আমি তাকে লাইন আপ করে ফেললাম, তখন কিন্তু সে রেগুলার লোন হিসেবেই ঠিক হয়ে যাচ্ছে। তখন কি সে আগের সেই ক্রাইটেরিয়া থেকে সে কিন্তু এগিয়ে হয়ে যাচ্ছে। দেখেন, আসলে কি ব্যাংক তো দীর্ঘদিন তারা যে সমস্ত ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়, তাদের সম্বন্ধে কিন্তু তাদের অনেক ক্রাইটেরিয়া কিন্তু তাদের জানা আছে। তারা দেখা যাচ্ছে আমার কাছে একটা লোন নতুন করে নিতে আসছে, কিন্তু দেখা যাচ্ছে তার ডেটা ম্যাচে অন্য ব্যাংক থেকে হয়তো সে ওখানে ক্লাসিফিকেশন হয়ে রয়েছে। সুতরাং প্রথম আমার কাছে যত ফ্রেশই আসুক না কেন, আমার ডেটাবেজে যদি দেখে যে না তার অতীত ব্যাকগ্রাউন্ডটা ঠিক না, তখনই কিন্তু আমি তাকে কিন্তু আমি উইলফুল ডিফল্টার হিসেবেও আমি ঠিক করবো। সুতরাং কেবলমাত্র সার্কুলার দিয়ে বা কয়েকটা শব্দের ভিতরে উইলফুল ডিফল্টার কিন্তু করা যাবে না, এটা কিন্তু স্পিরিটে যেতে হবে সিদ্দিক। কারণ স্পিরিটে গেলে আপনি শব্দ দিয়ে আপনি হয়তো তাকে ওই শব্দ কাভার আপ দিয়ে দিতে পারবেন, কিন্তু স্পিরিটে যখন যাবেন তখন কিন্তু তাকে কাভার আপ দেওয়া যাবে না। তবে আপনাদের উদ্দেশ্যে আরেকটু অ্যাড করতে চাই, তাহলে যে প্রজেক্ট প্রোফাইল তো দেখতে পারি আমরা, না? প্রজেক্ট প্রোফাইল তো দেখা হবে, সুতরাং প্রজেক্ট প্রোফাইল কিন্তু এর মধ্যে থাকছে। এই আমাদের এখন দেখো, আমাদের কিছু চা খাবে, আমাদের মনে হয় যে আমাদের দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এই সার্কুলারের মাধ্যমে আসলে মূলত ব্যাংকের পর্ষদকে ক্ষমতা বাড়ানো হয়েছে বা দেওয়া হয়েছে। তো ব্যাংকের এমডি বা ব্যাংক সংশ্লিষ্টরা হচ্ছে তাকে খুশি না হয়ে কেন বেজার তারা কেন আশঙ্কা করছেন যে এই ক্ষমতা পেয়েও তারা কেন আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে? আপনি একটা ভাইটাল কথা বলেছেন, কিন্তু
এইখানে কিন্তু স্পিডটা ওইটা না, স্পিড সামথিং মোর। কারণ এখানে দায়ী করা হচ্ছে খালি ব্যাংকে না, পর্ষদকে খালি দায়ী করা হবে না, এখানে ব্যক্তিকেও কিন্তু পানিশমেন্টের আওতায় আনা হবে। সুতরাং সে নিচের লেভেলে কর্মকর্তাই হোক আর উপর লেভেলের কর্মকর্তা হোক, ইভেন যদি সে বোর্ড কর্তৃক কোনো কিছু যাচাই বাছাই না করে যদি কিছু করা হয়, যখন আমরা এটা প্রমাণ পাবো, সেটা বোর্ড পর্যায়ে হলেও সেটা আমাদের নোটিশে আসবে, এমনি পর্যায়ে হলেও আমাদের নোটিশে আসবে, ইভেন পরবর্তী সময় ডিসবার্সমেন্টের সময়ও যদি কোনো অনিয়ম হয় সেটাও আমাদের নোটিশে আসবে। সুতরাং এখানে ব্যক্তিকেও কিন্তু এর আওতায় আনা হয়েছে। স্যার একটা জিনিস একটু বোঝার জন্য, সেটা হচ্ছে কি স্যার, যারা ইতোপূর্বেই ধরেন 3 বার রিশিডিউল করে ফেলছে, তারা তো তাহলে এবার কি শুধু চতুর্থবারের জন্য করতে পারবে, নাকি আবার প্রথম থেকে শুরু হবে? এটা ওনারা বলছেন সবই ফ্রেশ। কারণ এটা ফ্রেশ তো ব্যাংকের পরিচালকরা দেখো না যে চেহারাটা ওনারা বলুক না।